থিওরিক্যাল বিষয়টা হয়তো হয়ে যাবে, কোনো না কোনোভাবে হয়ে যাবে, কিন্তু প্র্যাকটিক্যালগুলো আপনাদের খুব সেন্সিটিভভাবে আগানো উচিত। আপনাদেরকে যে সরঞ্জামাদিগুলো কিনতে বলছিলাম, এগুলো একটু দ্রুত কিনে ফেলেন কেমন। আর সরঞ্জামাদির মধ্যে ওটা কিনলে আপনাদের খাতা যেগুলো জমা দেওয়া লাগে সেটাও অপশনটা থেকে যাচ্ছে, কিন্তু হেলায় ফেলায় দেওয়া যাবে না। হেলায় ফেলায় দিলে আপনারা বিপদে পড়বেন কেমন। আচ্ছা, আমরা আমাদের ইয়েটা কোথায়, আমাদের শীতটা কোথায়? আচ্ছা দেখেন, বয়েমের বিস্কিট আমিও খাবো নি আপনাদের সঙ্গে পরে, আমাদের একটু পরে আসি। দেখেন এখানে আমরা একটু যদি কারোর মাইক্রোফোনের সাউন্ডটা দেওয়া থাকে একটু বন্ধ করেন। একজন আপার আমি একটু সাউন্ড শুনতে পাচ্ছি। যে দেখেন আমরা একটু পরে আসি। দেখেন আমরা এখানে এর আগে যেটা পড়ছি 12,111 থেকে পড়েছি আপনার শিল্পকলা কি, শিল্পকলার উৎপত্তি কী, প্রাকৃতিক শিল্পকলা কী, প্রাচীন গুহাচিত্র কী, মিশরের সভ্যতা পড়েছি, মেসোপটেমিয়ার সভ্যতা পড়েছি, সিন্ধু সভ্যতা পড়েছি মোটামুটি। এরপরে আপনার মৌর্য, গ্রিক, রোমান, ল্যাটিন আর কয়েকটা আছে, এটা একদিন দুদিন লাগবে শেষ করতে। বাংলাদেশের সংস্কৃতি সভ্যতা পড়া হয়েছে, বাংলাদেশের মহাস্থান ময়নামতি, পারপুর, ওয়ারি, বটেশ্বর পড়া হয়েছে। বাংলাদেশের শিল্পকলা, নৃত্যকলা, সঙ্গীতকলা, চিত্রকলা, ভাস্কর্য, স্থাপত্য এগুলো পারবেন। আর এদিকে আধুনিক যুগের শিল্পকলা, চিত্রকলা, ভাস্কর্য চর্চা এটা পড়া হয়েছে। বাংলাদেশের লোকশিল্পটা আমরা এখন পড়তে পারি। ওকে, আর কিছু আদারওয়াইজ একটু পড়ার চেষ্টা করি। এখন ঘটনা হচ্ছে যে আমাদের সময় কম, বুঝতেন। আপনাদেরকে এই জন্য বলছিলাম যে প্রথম থেকে যে একটু সিরিয়াসলিভাবে বিষয়গুলো একটু নেন, তাহলে দেখবেন যে সময় চলে যাচ্ছে, আমরা কিছু করতে পারছি না, এমন অবস্থা হয়ে যাবে। তো এখনও বলতেছি যে আর একটা আমার সময় আছে, এখন আপনাদের বহু কিছু করা বাকি আছে, কিন্তু আমরা কিন্তু প্রস্তুতি নিতে নিতে আমাদের অবস্থা শেষ। আমরা হয়তো এখনও কেউ কাগজপত্র, পেন্সিল, খাতাগুলোও কিনিনি, যে প্র্যাকটিসগুলো যে বাসায় করবো বা অন্য পড়াগুলো করবো সেটাও কমপ্লিট করতে পারিনি। অতএব এই একটা মাস দেখেন একটু রিকভারি করা যায় কি না। দেখেন আমি একটু রিডিং করে যাই কিছু জিনিস, আপনারা একটু মনোযোগ দিয়ে শোনেন। শিল্পকলার বা শিল্পের প্রধান দুটি ধারা হচ্ছে চারুশিল্প এবং কারুশিল্প। চারুশিল্প শিল্পের সৃষ্টিশীল মনের একান্ত নিজস্ব সৃষ্টি, এর কোনো ব্যবহারিক প্রয়োজনীয়তা নাই। সৃষ্টির আনন্দে মনের তাগিদ থেকেই তার উৎপত্তি। এটি আমাদের মনের আনন্দ যোগায়, দৃষ্টিকে আনন্দ দেয়। যেমন ধরো একটি সুন্দর প্রাকৃতিক দৃশ্যের ছবি দেখে বা কোনো একটি শিল্পকর্ম দেখে আমার মন ভরে গেল। মন ভালো হলে পড়াশোনা ভালো লাগবে, মন আনন্দ নিয়ে পড়তে খুব ভালো লাগবে। এভাবে চারুশিল্প আমাদের মানসিক প্রয়োজনে কাজে লাগে। আর কারুশিল্প যদিও শিল্প, তবে অনেক ক্ষেত্রে উৎপত্তি, জীবিকা অর্জনের তাগিদে এবং মানুষের ব্যবহারিক প্রয়োজন থাকে। সুতরাং বলা যায় আমাদের মানসিক প্রয়োজন মেটায় যে শিল্প, তা হলো চারুশিল্প বা চারুকলা, এবং যে শিল্প দৈনন্দিন জীবনের ব্যবহারিক প্রয়োজনে কাজে লাগে, পাশাপাশি মনের আনন্দ যোগায়, তা হলো কারুশিল্প বা কারুকলা। সমগ্র শিল্পকলা এই দুটি প্রধান ধারার অন্তর্ভুক্ত। মানুষের সৃষ্টি সমস্ত শ্রেষ্ঠ শিল্পী চারুশিল্পের অন্তর্গত। চারুশিল্পের মধ্যে আছে চিত্রকলা, ভাস্কর্য, খোদাই শিল্প, নৃত্যকলা, নাটক, কাব্য, গদ্য সাহিত্য, সঙ্গীত, নৃত্য ইত্যাদি। অন্যদিকে কারুশিল্পের মধ্যে আছে মৃৎশিল্প, বুনন, তাঁত, চর্ম, বাঁশ, বেত, কাঠ ও নানান ধাতুকারী ব্যবহারিক শিল্পকর্ম। আবার নকশিকাঁথা, নকশি, পাকা, খেলনা, পুতুল এই জাতীয় শিল্পকে আমরা লোকশিল্পের পর্যায়ে ফেললেও এগুলো কারুশিল্পের ধারায় সৃষ্টি। সাধারণ মানুষের মনে আনন্দ নিয়ে এই সমস্ত শিল্পী তৈরি হয়। চারুশিল্পের অন্তর্গত প্রতিটি শিল্প আবার এক একটি অন্যটির সাথে কোনোভাবে সম্পর্কিত। এ বিষয়ে অন্যান্য বই পুস্তকে
আমরা শিল্পকলা সম্পর্কে বিস্তারিত জানতে পারবো। আচ্ছা, এইখানে বোঝার কিছু নাই, এটা আমরা মোটামুটি যেটা জানলাম যে শিল্পকে যদি আমরা ভাগ করা হয়, শিল্পকে আমরা প্রধানত দুইটি ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে চারুশিল্প, একটি হচ্ছে কারুশিল্প বা কারুকলা। এখন এই চারুশিল্পটা কি? চারুশিল্পটা হচ্ছে যে ধরেন আমাদের মনের তাগিদ থেকে আমরা একটা দৃশ্য আঁকলাম, বা কোনো একটা পাখি আঁকলাম, কোনো একটা ডিজাইন আঁকলাম, কোনো একটা গাছ আঁকলাম মনের আনন্দে, এগুলো হচ্ছে চারুশিল্প, যা আমাদের মনকে আনন্দ দেয় এবং মনকে স্ফুলিঙ্গের মতো শান্তিতে নিমজ্জিত রাখে। আর হচ্ছে কারুকলাটা, যদিও এটাও একটা শিল্পের একটা ধারা, কিন্তু এই শিল্পের ধারাটা আমাদের দৈনন্দিন জীবনের যে কাজকর্মের সাথে জড়িত, তার সাথে আমরা অঙ্গাঙ্গিভাবে চলাফেরা করে অভ্যস্ত। যেমন ধরেন যে কুমোর, যেমন কুমোর, কামার, তাঁত, ঠিক আছে। তারপরে হচ্ছে এই যে কাজকর্মগুলো, এগুলো হচ্ছে টোটালি হচ্ছে আপনার কি, টোটালিগুলোই হচ্ছে লোকশিল্পের অন্তর্গত, তাই না? এখন লোকশিল্পে দেখেন, লোকশিল্প যেমন হচ্ছে যে এই যে এখানে আছে আপনার মৃৎশিল্প, যেমন হচ্ছে সিরামিক্সের যে জিনিসপত্রগুলো, যেমন প্লেট আছে, বাটি, থালা, হ্যাঁ, অনেক কিছুই আছে। এগুলো তো হচ্ছে আমাদের লোকশিল্পের বা কারুশিল্পের অন্তর্গত। এখন কারুশিল্পর এগুলো দেখেন, এগুলো যে শুধু শিল্প আমাদের মনকে আনন্দ দেয় তা না, আমাদের জীবিকা নির্বাহের ক্ষেত্রে এটা কাজে লাগে। আবার যদি ধরেন এই যে এখানে একটা দিয়ে আছে বুনন। বুনন বলতে যে আমরা নকশি কাঁথা তো করি, বা এমনি কোনো কাঁথা সেলাই করি, আমরা করি না, অনেক কাঁথা সেলাই করি। এগুলো সেলাই, এগুলো হচ্ছে শিল্প। শিল্পরা এটা কী ধরনের শিল্প বলতে পারবেন আপনি? এটা কী ধরনের শিল্প বলতে পারবেন? কাঁথা সেলাই করা এটা কী ধরনের শিল্প? হস্তশিল্প। হস্ত তো সব কিছুই। তারপরে এটার নাম হচ্ছে বুনন শিল্প। বুনন হস্তশিল্পের থেকে অনেক আধুনিক নাম হচ্ছে বুনন শিল্প। এখন এই বুনন শিল্প কিন্তু আমাদের দৈনন্দিন কাজে ব্যবহার হয়। যেমন আমরা কিন্তু রাত্রে কাঁথা নিয়ে শুই, তাই না? একটু ঠান্ডা লাগলে কাঁথা নেই, বা শীতের সময় তো আমরা অনেক সময় কাঁথা ব্যবহার করি, প্রয়োজন অপ্রয়োজন অনেক কাজে আমরা কিন্তু কাঁথাটা ব্যবহার করি। কাঁথাটা দেখেন যে শৌখিনতা যেমন নিবারণ করে, তেমনি আমাদের দৈনন্দিন কাজেও এটি আমাদের সাহায্য করে। তার মানে এটা হচ্ছে কি, এটা হচ্ছে কারুশিল্প। আর চারুশিল্প তো বললাম, চারুশিল্প হচ্ছে আপনার এই যে নৃত্যকলা, সঙ্গীতকলা, তারপরে আপনার নাট্যকলা, এই তিনটে তো আউটসাইড থাকে। আর আরও কিছু আসতে হচ্ছে আপনার ভাস্কর্য শিল্প, ঠিক আছে, পেন্টিং শিল্প, তারপরে হচ্ছে আপনার এই যে আরও এখানে দেখলাম ভাস্কর্য, খোদাই শিল্প, কাব্য, গদ্য সাহিত্য, এইসব নানান কিছুই হচ্ছে চারুশিল্প। আর কারুশিল্প তো বললামই, কারুশিল্প, চারুশিল্প, যেটা চারুকলা বা এরকম ধরনের জাতীয় কোনো প্রতিষ্ঠান থেকে, যেমন আপনার নাট্যকলা, সঙ্গীতকলা, কাব্য, গদ্য, ভাস্কর্য, পেন্টিং, যে শিল্পকলার শিক্ষা আমরা পেয়ে থাকি বা করে থাকি, সেটাই হচ্ছে চারুশিল্প। আর কারুশিল্প, এক কথা মনে রাখবেন, কারু মানে কি? কারু কাজ। কারুটা মনে রাখতে হবে। কারু মানে যখন চিন্তা করবেন তখনই মাথার ঢুকবে যে কারু কাজ, তখন আপনি উদাহরণটা দেবেন এইভাবে যে মৃৎশিল্প, বুনন, তারপরে আপনার যে তাঁত, চর্ম, বাঁশ, বেত, কাঠ, ইত্যাদি। ওইদিকে আসেন, পানি খাওয়া যাবে। আসেন আসেন ম্যাম, আসেন আসেন, বসেন। এই যে এখানে বুঝতে পারেন, এখানে বুঝতে পারেন। ক্লাস চলবে 12:30।
কি আপনার কাছে থাকতে পারবে? আচ্ছা আচ্ছা, তাহলে তুমি বাবার কাছে ভালো করে থাকবে। তো আচ্ছা, আরেকটা জিনিস আছে, লোকশিল্প। লোকশিল্প কি আপনারা বোঝেন? লোকশিল্প এবং কারুশিল্প এবং চারুশিল্প, এই তিনটার মধ্যে দুইটা বা তিনটায় প্রতিবার পরীক্ষায় আসে। এটা কিন্তু খুব সোজা, কিন্তু হচ্ছে যখন আমরা লেখার ক্ষেত্রে চিন্তা করি তখন আমাদের উল্টা পাল্টা হয়ে যায়। লোকশিল্প কি, কারুশিল্প কি, চারুশিল্প পারবেন? আপনার কোনো ধারণা আছে? না, ধারণা নাই। আচ্ছা, দেখেন যে শিল্পকে আমরা প্রধানত কয়েকটি ভাগে ভাগ করছি। আমরা আন্দাজ করলে দুটি ভাগে আমরা ভাগ করতে পারি বা করেছি, তারা করতে পারে। কেমন? এখন এই দুইটা ভাগ কি কি? একটি হচ্ছে চারুশিল্প, একটি হচ্ছে কারুশিল্প, তাই না? লোকশিল্প, একটি হচ্ছে কারুশিল্প। এখন চারুশিল্প এবং কারুশিল্প, কারুশিল্প মানে হচ্ছে যেটা বললাম যে চারুশিল্প যখন আসবে, চারুশিল্প, তখন মনে করবেন যে নাট্যকলা, সঙ্গীত কলা, হ্যাঁ, ভাস্কর্য কলা বা ভাস্কর্য শিল্প বা হচ্ছে কাব্য, গদ্য, সাহিত্য, এগুলো হচ্ছে আমাদের চারুশিল্প। মানে যে শিক্ষাগুলো আমরা প্রাতিষ্ঠানিকভাবে পাই এবং মনকে আনন্দ দিয়ে আমরা সেগুলো করতে পারি, যেখানে কায়িক শ্রমের ব্যাপারটা নাই বললেই চলে। এটা টোটালি কি মনের আনন্দে এবং হচ্ছে আপনার মুক্ত মনে যে কাজগুলো করা হয়, টোটালি মনকে বিনোদন যেখান থেকে আমরা পাই, সেটাই কিন্তু হচ্ছে চারুশিল্প। এখানে তো আমাদের কোনো কায়িক শ্রম নাই, আছে নাই। আচ্ছা, সেক্ষেত্রে কারুশিল্পটা কি? কারুশিল্প তখনই আমরা ধারণা করে নেব কারু কাজ, তাই না? কারু কাজ, সেটা আমরা উদাহরণ দেবে এইভাবে যে আপনার যে মৃৎশিল্প, যেমন সিরামিক্সের, এটা কিন্তু চারুশিল্পকেও এটার শিক্ষা দেওয়া হয়, কিন্তু এটাতে কায়িক শ্রম আছে, তাই না? বুনন, এই যে নকশি কাঁথা যেগুলো আমরা দেখতে পাই, এই নকশি কাঁথাগুলো হচ্ছে একে নান্দনিক, দেখতে সৌন্দর্য বোধ উপলব্ধি হয়, আরেকটি ব্যাপার হচ্ছে আমার শ্রম আছে। এই জন্য এটা আমরা কার মধ্যে ফেলছি? কারো কাজের মধ্যে ফেলছি, কিন্তু এটাও কিন্তু মনকে আনন্দ দেয়। তার মানে এটা কারুশিল্প বলতে পারি আমরা, চারুশিল্প অনেক ক্ষেত্রে বলতে পারি, কিন্তু পক্ষান্তরে আমরা এটা কী করবো? এটা হচ্ছে আমরা কারুকাজের মধ্যেই রাখবো। কেমন? তার মানে এগুলো টোটালি হচ্ছে যে এটা আমাদের কারুকাজ বা কারুশিল্প। এখন কারুশিল্পের মধ্যে লোকশিল্প আবার কাকে বলে? লোকশিল্পটা খুব ইম্পর্টেন্ট, মনে রাখবেন। লোকশিল্প কারুশিল্প আসলে 100% প্রতিবারই পরীক্ষাতে আসে, ডিটেলস করে লিখতে হয়। কখনো পার্থক্য আসে, কখনো পার্থক্য আসে না, কখনো সংজ্ঞা চায়, কখনো বিভিন্ন কিছুর ব্যাখ্যা চায়। আর এই প্রশ্নগুলো সৃজনশীল টাইপের অনেক সময় ম্যাক্সিমাম ক্ষেত্রে হয়ে থাকে, যে আসলে আমি চারুশিল্প কীভাবে দেখি, বা চারুশিল্প সমাজের কী কী কাজে ব্যবহার মানে প্রয়োজন আছে, সমাজের কী কী ধরনের প্রভাব ফেলে, বা হচ্ছে আমাদের মানসিক ক্ষেত্রে কী ধরনের প্রভাব ফেলে, হ্যাঁ, সমাজ উন্নয়নের ক্ষেত্রে কী ধরনের ভূমিকা রাখতে পারে। এই ধরনের বিভিন্ন যে সৃজনশীল প্রশ্নগুলা, এটা জাস্ট উপস্থিত বুদ্ধি দিয়ে লেখাটাই হচ্ছে সমীচীন। কেমন? কিন্তু আমরা আমাদের এই চারুশিল্প সম্পর্কিত যে বইগুলো আছে বা পড়াগুলো আমরা পড়বো সামনে, এগুলো যখনই আমরা মনে করেন মুখস্থ করতে যাব, আমরা কিন্তু ভুলে যাব। ওকে, সেক্ষেত্রে আমাদের কী করতে হবে? মন থেকে করতে হবে। এই সাবজেক্টের পড়াগুলো এমনই, ছবি আঁকা বা পড়া, আপনি যদি মন থেকে করতে না পারেন এবং এটাকে যদি ভালোবাসতে না পারেন, আপনি এগুলো হাজার গুলিয়ে খান, কোনো লাভ নেই। তপস্যা করতে হবে, বোঝেন? তপস্যা বোঝেন? একটু হার্ড, কিন্তু দেখে মনে হয় হার্ড। যখন আপনি করবেন একটু কষ্ট হবে, একটু কঠিন মনে হবে, কিন্তু যখন এটাকে ভালোবাসা শুরু হবে আপনার এই সাবজেক্টের সঙ্গে বা ছবি আঁকার সঙ্গে বা আদারওয়াইজ জিনিসগুলো চর্চা করতে করতে, তখন সেই ভালোবাসা আপনার কাছে কেউ
কেড়ে নিতে পারবে না, কেউ নকলও করতে পারবে। আর এই সাবজেক্টটা এমনই হয়েছে, বললাম না আপনি কিন্তু নকলও করতে পারবেন। তাহলে কি একমাত্র উপায় আছে ডু অর ডাই, হয় করতে হবে বা ছাড়তে হবে। সাধারণত দেখা যায় কেউ ছাড়ে না, কেউ ছাড়ে না। তো দেখেন আসি আমরা একটু বইয়ের ভাষায় আসি, এবার মেলায় নিজের ভাষায় বলছি। লোকশিল্প মূলত কারুশিল্পের ধারাতেই তৈরি শিল্পকর্ম, যে আমি যেটা বললাম। হ্যাঁ, লোকশিল্প মূলত কারুশিল্পের ধারাতেই তৈরি শিল্পকর্ম। যেমন কুমার যখন মাটির হাঁড়ি বা কলসি ইত্যাদি বানায় তখন তাকে কারুশিল্প বলে। এই হাঁড়ি বা পাতিলে রং করে তাতে নকশা বা ছবি এঁকে যখন একে শখের হাঁড়ি বানানো হয় তখন তা হয় লোকশিল্প, মানে লোকশিল্প। এক কথা আমরা কি বলতে পারি, লোক শিল্প। এক ধরনের লোকদের দ্বারা যে শিল্পকর্ম তৈরি করা হয় বা তৈরি হয় সেটাই হচ্ছে লোকশিল্প। এটা আমার ভাষা, আর বইয়ের ভাষা যেটা বললাম সেটা। তো ভাষাটাকে যে বললাম না, যে নিজের মতন করে সৃজনশীলভাবে আপনি যদি লিখতে পারেন, এটা আপনি ফিডব্যাকটা দ্বিগুণ পাবেন। ঠিক আছে? তবে লোকশিল্পের সাথে কারুশিল্পের পার্থক্য হলো কারুশিল্প দক্ষ কারিগরের তৈরি এবং তা ব্যবহারিক প্রয়োজন মেটায়। অন্যদিকে লোকশিল্প সাধারণ মানুষের তৈরি, যা শিল্প সামগ্রী। আচ্ছা, এখানে একটা মজার ব্যাপার হচ্ছে, কারুশিল্প যেটাকে বলছে, এখন নকশিকাঁথা সবাই কিন্তু করতে পারবে না, পারবে? সবাই করতে পারবে না। আবার মাটির হাড়িও কিন্তু সবাই করতে পারবে না। কিন্তু দেখেন আরও এরকম আরও অনেক কাজ আছে দেখবেন, যেমন হচ্ছে মাটি কাটা কাজ আছে, আরও বিভিন্ন টাইপের সহজ কাজ আছে না, যেগুলো শুধু শক্তি দিয়ে কাজ করতে হয়। ওটা তো লোকশিল্প, একটা শিল্প না। মাটি কাটাও কিন্তু একটা শিল্প, সবাই কিন্তু পারে না। তো কিছু কাজ দেখবেন যে আবার মোটামুটি সবাই না পারলেও 90% লোক পারে। তাহলে ওইখানে কিন্তু কারুশিল্পের সাথে পার্থক্য আছে। নকশিকাঁথা সবাই পারে না, কিন্তু কিছু কাজ আছে সবাই পারে। তাহলে কারুশিল্পের সাথে এই যে লোকশিল্পের পার্থক্য, অল্প একটু পার্থক্য আছে। আমরা চাইলে সেই পার্থক্য বের করতে পারি, তাই না? আচ্ছা, আরেকটি হচ্ছে যেমন গ্রামের সাধারণ মেয়েদের তৈরি নকশি কাঁথা, যেটা আমি বললাম না, দেখেন এটাই লিখছে। আচ্ছা, কাঁথায় সুতার ফ্রে অত্যন্ত যত্ন এবং আবেগ দিয়ে ফুটিয়ে তোলা হয় ছবিগুলো। নকশি কাঁথার ব্যবহারিক প্রয়োজনীয়তা আছে। আবার মাটি টিপে টিপে যেসব হাতি, ঘোড়া, পুতুল ইত্যাদি বানানো হয়, বা কাঠের তৈরি ছোট বড় হাতি, ঘোড়া ইত্যাদি লোকশিল্পের কোনো ব্যবহারিক প্রয়োজনীয়তা নেই। বুঝতে পারলেন এখানে ঘটনাটা? একটি হচ্ছে ব্যবহারিক প্রয়োজনীয়তা আছে, একটি হচ্ছে ব্যবহারিক প্রয়োজনীয়তা না। হ্যাঁ, এই উদাহরণটা আমি একটু দিতে পারিনি, যাই হোক। দেখেন যে নকশিকাঁথার ব্যবহারিক প্রয়োজনীয়তা আছে, তারপরে আপনার মৃৎশিল্পের ব্যবহারিক আছে। মৃৎশিল্পের যেমন আপনার যে সিরামিক্সের জিনিসপত্র, ঠিক আছে, ফুলদানি, টপ বা আরও যে বিভিন্ন নানান রকম এই যে প্লেট, চীনামাটির প্লেট যেগুলো আছে, এগুলো তো ব্যবহারিক প্রয়োজনীয়তা আছে। কিন্তু পক্ষান্তরে যদি আমি যাই, যে লোকশিল্প, গ্রামের কিছু লোকশিল্প, যেমন ধরেন ওই যে এই যে বললো যে ট্যাপা পুতুল, হ্যাঁ, ঘোড়া, হাতি, পাখি টাখি, বিভিন্ন ধরনের গ্রামে যে কিন্তু পাওয়া যায় 5 টাকা 10 টাকা 20 টাকা দিয়ে আমরা শোপিস হিসাবে কী করি, রেখে দিই। এটা তো ব্যবহারিক প্রয়োজনীয়তা আছে নাই, কিন্তু একটা হচ্ছে লোকশিল্প, একটা হচ্ছে কারুশিল্প। দুটি আমরা লোকশিল্পের আদলেই কিন্তু পড়ছি। এই হচ্ছে এগুলোর মধ্যে কিছুটা পার্থক্য। খালি বোঝার চেষ্টা করে তাহলেই হচ্ছে, হ্যাঁ, বুঝতে প্রয়োজন নাই। তাই বলা যায় লোকশিল্পের ব্যবহারিক প্রয়োজনীয়তা থাকতে পারে, আবার নাও থাকতে পারে। গায়ের মেয়েদের তৈরি রঙিন সুতা, পাট বা পাটের রশি দিয়ে বোনা বিভিন্ন শতরঞ্জি, জায়নামাজ, শিকা ইত্যাদি লোকশিল্পের অন্তর্গত। লোকশিল্পীদের আঁকা বিভিন্ন পট, সরা ইত্যাদি ছাড়াও নকশি পিঠা, নকশি পাখা সহ বহু লোকশিল্প আমাদের সংস্কৃতিকে উজ্জ্বল করে রেখেছে। আচ্ছা, আরেকটা জিনিস বলে দেখেন যে একটা দেশ ধ্বংস হওয়ার জন্য কী করতে হয় জানেন? একটা দেশ সবচেয়ে দ্রুত ধ্বংস হয় কীভাবে বলতে পারবেন? যে কোনো দেশকে ধ্বংস করার জন্যে তার সংস্কৃতি বা কালচারকে ধ্বংস করে দেন, সে দেশ অটোমেটিক ধ্বংস হয়ে যাবে। এখন আপনার কাছ থেকে যদি লুঙ্গি কিনে নেওয়া হয়, বলা হলো আপনি উপরদের লুঙ্গি পরতে দেওয়া হবে না, আপনি মেনে নেবেন? মেনে নেবেন। যদি বলা হয় আপনাদেরকে শাড়ি পরতে দেওয়া হবে না, আপনারা মেনে নেবেন? শাড়ি কিন্তু লাগেই। আজ পড়তেছেন না, কাল কিন্তু পড়বেন, পরশু পড়বেন, নাহলে একটা সময় পড়তে হবে। শাড়ি লুঙ্গি তো আমাদের কালচারের অংশ।
তারপরে এই যে আরও যে আমাদের কালচারের আপনার যে বিভিন্ন অনুষ্ঠানগুলো হয়, ঈদ হয় না, তারপরে পূজা হয়, তারপরে আপনার মিলাদুন্নবী, এই ধরনের দেখেন অসংখ্য উৎসব আছে আমাদের কালচারের। পিঠা উৎসব, নবান্ন উৎসব, বৈশাখ আছে না? তো এগুলো যদি আমাদের কাছ থেকে কেড়ে নেওয়া হয়, আমাদের আর নিজস্ব কিছু থাকবে? এগুলো কিন্তু আপনার পরীক্ষাতে আসবে। আমাদের দৈনন্দিন সংস্কৃতিতে শিল্পকলা কী ধরনের ভূমিকা রাখতে পারে? গতবার এই ধরনের দুইটা ব্রড প্রশ্ন আসছে, সংস্কৃতিগুলো দু একটা আসছে, প্রতিবারই এই টাইপের প্রশ্ন হয়। ঠিক আছে, এই জন্য মনোযোগ দিয়ে ভাবতে হবে, বুঝতে হবে। কারণ আমরা কিন্তু এখন আর অনার্সের কেউ তো নাই এখানে, আছি অনেক আগে কমপ্লিট হচ্ছে না। তো যদি আপনি অনার্স ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার হইতেন, আপনাদেরকে আমি ধমক দিয়ে পড়াইতাম, কিন্তু এখন কিন্তু আমাদের সে পরিস্থিতি নাই। এখন আপনাদেরকে মূল প্রেক্ষাপট বললেই আপনারা বাস্তবটা বুঝতে পারবেন, তাই তো? এখানে যদি আপনি এই কালচারকে ধ্বংস করে দেন, তাহলে গোটা দেশ আমাদের অটোমেটিক ধ্বংস হয়ে যাবে। ধ্বংস হবে না? আপনি ধরেন এগুলো কোনো কিছু আপনি করতে দেওয়া হবে না। আপনি বলা হলো ওই ভারতীয়দের মতন বা পাকিস্তানিদের মতন এই উৎসবগুলো আপনারা করেন। যদিও পোশাক আশাকের ক্ষেত্রে অনেকটা ঢুকে গেছে, যেমন দেখবেন যে আমরা এখন কারিনা জামা পরি না, তাই কারিনা আরও কী সব নাম আছে দেখবেন, পাখি ড্রেস, হ্যাঁ, তারপরে হচ্ছে আরও ঝলমলিয়া ড্রেস নাকি কী সব নাম আছে। যেমন এই যে ওর হচ্ছে যে 5 গার্লফ্রেন্ড, ওর মাঝে মাঝে অনেকগুলো করে জামা কিনে বিভিন্ন রকম, আমার বলে স্যার চলো পাখি ড্রেস। ঠিক আছে, এই যে ধরনের যে ঘটনাগুলা, এটা যখন আমাদের থাকবে না, তখন কী হবে? আমরা অটোমেটিক ধ্বংস হয়ে যাবো। মানে আপনি নিজস্ব, আমি আপনার কাছে কেড়ে নিলাম, নিয়ে বললাম আপনাকে এখন থেকে এই কাজগুলোই করতে হবে। আপনি শান্তি পাচ্ছেন না, করে যাচ্ছেন, আপনার মন মানসিকতা সাপোর্ট দেয় না, কিন্তু আপনি বাধ্য হয়ে করতেছেন। মানে আপনার মনকে আমি কেড়ে নিলাম, তাহলে হলো। এই জন্যে সাংস্কৃতিক কালচার যদি কোনো দেশে না থাকে, সেই ক্ষেত্রে ধ্বংস হয়ে যায়। তারপরে দেখবেন যে আমরা মায়েরা আমাদের ছেলে মেয়েদের ক্ষেত্রে, হ্যাঁ, বা স্বামীর ক্ষেত্রে বা অনেকের ক্ষেত্রে দেখবেন যে জামা কাপড়ের মধ্যে সেলাই সুতা দিয়ে একটু সুন্দর করে ডিজাইন করে দেয়, পাঞ্জাবি বানিয়ে দেয়। এগুলো আমাদের ভালো লাগে না? এটাও কিন্তু আমাদের কালচারের অংশ। এই কালচারের অংশগুলো আমরা কখনোই হারাইতে দিব না, মনে থাকবে? এটা আমরা ধরে রাখবো। দেখেন, একটু প্রশ্নের ধারণা দিই যে কী ধরনের এখান থেকে প্রশ্ন হতে পারে। শিল্পকলা সম্পর্কে সংক্ষেপে লিখো। নান্দনিক শিল্পকলা কী? লোকশিল্প কারুশিল্পের পারস্পরিক সম্পর্ক তুলে ধরো বা পার্থক্য আলাদা করো। নান্দনিক শিল্প, লোকশিল্প এবং কারুশিল্পের ব্যবহারিক ক্ষেত্রগুলো লিখো। দৈনন্দিন জীবনে কারুকলার প্রয়োজনীয়তা সংক্ষেপে আলোচনা করো। অপরাজয় বাংলা ভাস্কর্যের মুক্তিযুদ্ধ যৌন প্রকাশ পেয়েছে তা লিখো। আচ্ছা, এটা আছে। আচ্ছা, আরেকটা জিনিস আমি আপনাদের ধারণা দিই, সেটা হচ্ছে নান্দনিক শিল্প কাকে বলে। কেমন? নান্দনিক শিল্প আসলে চারুশিল্পেরই অন্য নাম। চারুশিল্প দিকটা আগে বললাম, ঠিক আছে? চারুশিল্প আমাদের মনকে আনন্দ দেয়। দেখেন, চারুশিল্প আমাদের মনকে আনন্দ দেয়, দৃষ্টিকে আনন্দ দেয়। মন এবং দৃষ্টি দুটোর কথা বলা হচ্ছে। যে শিল্প আনন্দদায়ক এবং দৃষ্টিনন্দন, যা আমাদের মনের খোরাক যোগায়, তাকে আমরা নান্দনিক শিল্প বলতে পারি। নন্দন শব্দ থেকে নান্দনিক শব্দের অর্থ। স্বর্গের উদ্যানকে বলা হয় নন্দনকানন। নন্দন শব্দটি সুন্দর অর্থে ব্যবহৃত হয়। সাধারণত যেটা হয়, নন্দন শব্দটি শুনছেন, নান্দনিক শব্দ শুনেছেন, তাই? আমি আরেকবার বলে দেখেন, নান্দনিক শিল্প আসলে চারুশিল্পের অন্য নাম। চারুশিল্প আমাদের মনকে আনন্দ দেয়, দৃষ্টিকে আনন্দ দেয়, মনের খোরাক যোগায়। যে শিল্প, এক কথায় যে শিল্প আনন্দদায়ক এবং দৃষ্টিনন্দন, যা আমাদের মনের খোরাক যোগায়, তাই হচ্ছে আমাদের নান্দনিক শিল্প বা নান্দনিক শিল্প আমরা তাকে বলতে পারি। নন্দন শব্দ থেকে নান্দনিক শব্দের উৎপত্তি। স্বর্গের উদ্যানকে বলা হয় কি? নন্দনকানন। হ্যাঁ, নন্দনকানন। নন্দনকাননটা মনে রাখবেন। স্বর্গের উদ্যানকে বলা হয় নন্দনকানন। নন্দন শব্দটি সুন্দর অর্থে ব্যবহৃত হয়। দেখেন, শিল্প যেমন, একটু উদাহরণ দেই, শিল্পী যখন কোনো কিছু সৃষ্টি করেন, তখন তার সৃষ্টির সাথে মিশে থাকে শিল্পীর ব্যক্তিগত জীবনের নানা অভিজ্ঞতা,
তার রুচি, চিন্তা, চেতনা, শিল্পবোধ, তার পরিবেশ এবং তার সমাজ ইত্যাদি নানা কিছু। শিল্পী তার আবেগ, আনন্দ, দুঃখ, ক্ষোভ ইত্যাদি এসব অনুভূতিকে শিল্পরূপ দেন। দুঃখ বেদনা থেকেও শিল্প সৃষ্টি হতে পারে, তবে তাতে মিশে থাকে সৃষ্টির আনন্দ। দুঃখকে শিল্পে প্রকাশ করার আনন্দ, এসব শিল্প সৃষ্টির মনে থাকে শিল্পী নিজের প্রকাশ করার অদম্য ইচ্ছা। শিল্পী চান দর্শক তার শিল্পকর্ম দেখে আনন্দ পাক, শিল্পীর চিন্তাভাবনার সাথে দর্শক নিজের চিন্তার মিল খুঁজে পাক, অথবা তার দৃষ্টিভঙ্গি দর্শকের হৃদয়কে আলোড়িত করুক, দর্শক তাদের চিন্তার কিছু খোরাক পাক। শিল্পী নিজেকে প্রকাশ করার জন্য যে কোনো মাধ্যমকে বেছে নিতে পারে, সেটা হতে পারে চিত্রকলা, ভাস্কর্য বা অন্য কোনো মাধ্যম। চিত্রকলার মতো ভাস্কর্য, কাঠখোদাই বা রিলিফ ওয়ার্ক এর মাধ্যমে নান্দনিক শিল্প হতে পারে। মাধ্যম যাই হোক, এ ধরনের শিল্পকে আমরা নান্দনিক শিল্প বলতে পারি, যেমন শিল্পাচার্য জয়নুল আবেদিনের আঁকা ছবি সংগ্রাম। ঠিক আছে, আচ্ছা যাই হোক, এই হচ্ছে আমাদের শিল্প কী, কারুশিল্প কী, লোকশিল্প কী। এগুলো যদি পরীক্ষাতে আসে আপনারা এখন বাড়ি লিখতে পারবেন না, ধারণা আসছে না। এই পড়াগুলা আমাদের পড়ার সিস্টেমটা হচ্ছে, আমরা যখন বাসায় যাব তো ধরেন 15 মার্কের জন্য যতটুকু লেখা প্রয়োজন, এটা তো আপনিও বোঝেন আমিও বুঝি যে কতটুকু লিখলে এনাফ, কিন্তু আসলে কই থেকে কতটুকু লিখবো এইটা আমাদের জানা থাকতে হবে, তাই না? যে এই যেহেতু সাবজেক্টটা আমাদের টোটালি আমাদের কাছে নতুন, আমরা অনেক সময় হয়তো বুঝতে পারি না কতটুকু লেখা লাগবে বা কতটুকু লিখলে ভালো হয়। তখন আমরা ধারণা করবো যে এখান থেকে এতটুকু বললেই হচ্ছে, এতটুকু লিখলে আমাদের এটা এনাফ। কিন্তু এটার জন্য আপনাকে কী করতে হবে, একটা জিনিস সম্পর্কে জানতে হবে যে লিখবেন, এই লেখাটা সম্পর্কে আপনি কতটুকু হচ্ছে আমরা বুঝতে পারলাম বা কতটুকু বুঝতে পারলাম না, সেটা যদি আমরা ঠিকভাবে না বুঝতে পারি তাহলে কিন্তু আমরা পরীক্ষার আনসার করতে পারবো না। আমি যেদিন যেটা যা পড়াবো এটা করবেন, বাসায় গিয়ে টোটাল সাবজেক্ট একবার রিডিং একবার দিয়ে যদি দেখেন যে হ্যাঁ একটু বোঝা যাচ্ছে, তাহলে আরেকবার রিডিং দেবেন। রিডিং দিতে কতক্ষণ লাগে? 10 মিনিট সর্বোচ্চ, 10 মিনিট তো লাগবে। এই 10টা মিনিটই যদি আমরা কমপ্লিট করতে পারি তাহলে দেখবেন এই 10টা মিনিট আপনাদের 10 ঘন্টার কাজ আগিয়ে দেবে। তো আমরা যদি আসলে সামনে মাসে ধরেন আমাদের পরীক্ষা, সামনে মাসে আর কি সময় আছে? আর সময় নাই, ফিরে তাকানোর সময় নাই। আর আমি গত ক্লাসেও বলছি, এর আগে মনে 7-8 বার হয়তো বলছি, আমি যদি লিখে দিই আপনাদের কাছে যে আপনারা চাকরি পাবেন, তাহলে চাকরি পাবেন। আমি যদি লিখে না দিই আপনারা পাবেন না, পাবেন। এটা আমার অহংকার, এটা হচ্ছে বাস্তবতা। জন্য অ্যাড করতে হবে না, সেটা কই হারিয়ে গেল। তারপরে ধরেন আছে আর হচ্ছে এই একটা মাসে আমরা ছবি আঁকবো, খাতা কমপ্লিট করবো না পড়াশোনা করবো, তাই না? ব্যাপারটা এমন হবে না, ব্যাপারটা এমনই হবে। এই জন্য অনেক আগে থেকে আমি বলতেছি যে আপনারা রেগুলার ক্লাস করেন, বেশি না 1.5 থেকে 2টা মাস ক্লাস করেন। আস্তে অপশন অ্যাডমিট অপশন আছে। এই জন্যে আমাদের উচিত হবে কি, আমি এখন যেগুলো যা বলবো সেই অনুযায়ী পাশে আপনারা একটু প্র্যাকটিস করবেন, ঠিক আছে? প্র্যাকটিস যদি না করেন, এর আগে আমি গ্লাস বা অন্য পট্রেট অনেক কিছু আঁকতে দিয়েছিলাম, আচ্ছা না আঁকলে কিন্তু কান ধরে উপোস করাবো। আপনাদেরকে মাঠটা দিলে কান ধরে উপোস করাটা লজ্জা হবে? হ্যাঁ, বৃষ্টির জন্য আঁকতে পারিছিলাম, গ্রামে গেছিলাম, আইরে বৃষ্টি আমার এদিকে নৌকাতে 1.5 ঘন্টা ছবি আঁকা কি শুরু করছেন? ছবি দেখে বাইরে লাইন প্র্যাকটিস করতেছেন? আপনার সামগ্রী কি কিনছেন? অবশ্যই চেষ্টা করেন আজকালের মধ্যে। আমি এই যে গতদিনও আমাকে 2-3 জন ফোন দিছিল,
তো আমি তো বললাম আপনাকে যে আমি বৃহস্পতিবারে সময় পাই না, বৃহস্পতিবারে আমি যাই না, আমি সাধারণত গেলে বুধবারে যাই এবং শুক্রবারে এখানে নিয়ে আসি। তো দেখা যাচ্ছে যে এখান থেকে গেলে বুধবারে আমি কিনবো এবং শুক্রবারে আপনার জন্য নিয়ে আসবো। কিন্তু সবচেয়ে ভালো হতো যদি এদিকে আপনার জিনিসগুলো পাইতেন, এই পেইন্টটা আমার হয় না, রাজশাহী থেকে এনে নিতে হয় আমাকে। এই যে এইগুলা যে কতটা দরকার, এই যে দুদিন পরে আপনারা একটু টের পাবেন। যাই হোক, তাহলে আমরা আজকে যেটা পড়লাম সেটা হচ্ছে, একটু ম্যাম এদিকে প্লিজ, আজকে আমরা পড়লাম হচ্ছে নান্দনিক শিল্প কী, চারুশিল্প কী, কারুশিল্প কী, লোকশিল্প কী। আশা করি দ্বিতীয় দিন আর যেন বলার না লাগে, এখান থেকে আপনারা ন্যূনতম 100 মার্কের মধ্যে আমার ধারণা 15 থেকে 20 মার্ক কমন পাবেন। মানে আমাদের ব্যাপারটা কি জানেন, যে এই যে আমার ওয়াইফ, আমি তো একই ব্যাচ, আমরা একসাথে একই ব্যাচ, একসাথেই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছি, একসাথেই খুলনা বিশ্ববিদ্যালয়ের টিচার হিসেবে জয়েন করছিলাম, আমরা খণ্ডকালে ছিলাম, আমরা একসাথেই এলপিলে ভর্তি হয়েছিলাম প্রথম হচ্ছে বিশ্ববিদ্যালয়ে, সব কিছু একসাথেই করছি। এখন পরীক্ষার সময় আমার ওয়াইফ পড়তে শুরু করে ফাইনাল পরীক্ষার আগে 1 মাস আগে থেকে পড়তে শুরু করে, 1 মাস আগে থেকে লিখে, পরে আবার লিখে আবার ভুলে যায়, পরে আবার লিখে আবার ভুলে যায়। আর এদিকে দেখা আমি ঘুরে বেড়াই, আমাকে মনে করেন আচ্ছা থেকে যাইছে তাই, মানে মেয়েরা যা যা করতে পারে আর সর্বোচ্চ লেভেলের কথা বলার চেষ্টা করে। চারুকলার ছাত্র, আমরা কি এত সহজে মানবো তাই মনে হয়? ছেলে মানুষ মেয়ে মানুষের মধ্যে তো পার্থক্য আছে, আমাদের লিমিট ক্ষমতা অনেক বেশি, মেয়েদেরও লিমিট ক্ষমতা বেশি, কিন্তু মেয়েরা প্রকাশ করে তাদের লিমিট ক্ষমতা এতটুকু, তাই না? আপনাদের ধৈর্য তো আমাদের থেকে বেশি, এটা সৃষ্টির অনুকূল থেকে। তো ধরেন এই যে আমার ওয়াইফ 1 মাস থেকে পড়তে যখন কমপ্লিট হয়ে যায়, পরীক্ষা ধরেন আর 3 দিন কি 4 দিন আছে, তখন শুরু করি আমি। ধরেন আমার ওয়াইফ পাই 85, 100-র মধ্যে, আমি পাই ধরেন 81-82, আমি এটাতে বহু খুশি। ঠিক আছে, আমার ওই 1 মাস দরকার নেই, ছেলে মানুষ কত প্রয়োজন আছে, আমার টার্গেট থেকে 80 পেলেই না, 80 আমার টার্গেট। আমার ওয়াইফের টার্গেট হচ্ছে A to Z, কমা থেকে শুরু করে সব কিছু। এটা হচ্ছে আপনাদের সাথে আমাদের পার্থক্য, জেনেটিক্যাল। হ্যাঁ, তো ঘটনা হচ্ছে যে কিন্তু এই পড়াগুলোর একটা মহত্ব আছে, যে এই পড়াগুলোর জন্যে আমাকে বেগ পেতে হয় না, আমাকে ভাবতে হয় না, আমাকে ভালোবাসতে হয়। আপনি স্বামী সন্তানকে যেভাবে ভালোবাসবেন না, ওই পড়াটাকে যদি একটু ভালোবেসে যদি একবার রিডিং দেয় বা পড়েন, দেখবেন আপনার হয়ে যাচ্ছে। আর এটা যদি মনে করেন যে আমি সব মুখস্থ করবো, আপনি হেরে যাবেন। ও এই দেখো তো, এগুলো এটা হচ্ছে এমনি স্যার আমাকে একটু চাপ দেয়, মাত্র বলে যে আপনি ক্যানভাসটা ইউজ করেন, করি। ক্যানভাস ইউজ করতে গেলে আপনাদের বেসিক জিনিসগুলো শেখাইতে হবে না আপনাদেরকে। ক্যানভাসটা যেগুলো পড়ে, এই আপনাদেরকে একটু প্র্যাকটিসটা ভালো মতো পড়ে নেন। সেকেন্ড সেমিস্টারে আমি সবাইকে একটা করে ক্যানভাস ধরাই দেবো, আপনারা বসে থেকে আমার সাথে লাইভে করবেন। আর এখানে যারা আসবেন তাদের মনে করেন পরীক্ষার অর্ধেক কাজ এখানে কমপ্লিট হবে। যারা অনলাইনে করতেছেন তারা কিন্তু অনেক কিছু মিসিং হয়, দূর থেকে অনেক জিনিস হয় না, কারণ আপনার দায়িত্ব থাকে না তো, কারণ আপনি ওখানে নিজেই একাই স্বাবলম্বী না। আমি তো না বললেও আপনার কোনো যায় আসে না, তাই তো? তো আমাদের এইটা সম্পর্কে একটু ধারণা নিতে হবে। আচ্ছা, আরেকটা ধারণা নিতে হবে, এর আগেও আমি পড়াইছিলাম, আপনাদেরকে বারবার বলছিলাম যে কয়টা শিল্পী সম্পর্কে পড়তে বলছিলাম। শিল্পাচার্য জয়নুল আবেদিন, শিল্পী SM সুলতান, শিল্পী কামরুল হাসান, আর বলছিলাম নবের আহমেদ সম্পর্কে একটু ধারণা নিতে, তাই তো? হ্যাঁ, আমরা 3টা শিল্পীর নাম সবসময় মনে রাখবো এবং তাদের 5 থেকে 6টা করে শিল্পকর্মের নামও মনে রাখবো, এবং শিল্পকর্মের প্রেক্ষাপট বা ব্যাখ্যা সেটাও আমরা মনে রাখতে হবে, নাহলে কিন্তু আমরা বিপদে পড়বো। কারণ হচ্ছে যে আমাদেরকে জানতে হবে। আর একটা জিনিস আমি বলি যে দেখেন, আমার নিজস্ব পার্সোনাল, আমারও ইচ্ছা ছিল যে আমি এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষকে থাকবো, কিন্তু আমরা পার্মানেন্ট করতে পারিনি। কারণ যে বললাম না, কপালের একটা ব্যাপার থাকে, এখনও যে সুযোগ চলে গেছে তা না। যাই হোক, আপনার মানে জীবনে আমার একটা ইচ্ছা থাকে যে আমার নিজের স্টুডেন্ট জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের টিচার গতবার করছে, আমার আর এক
স্টুডেন্ট খুলনাতে ভাস্কর্যের টিচার হিসেবে ঢুকছে। কারণ আমার মোটামুটি সারা বাংলাদেশে প্রায় 81 জন স্টুডেন্ট আমি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি করছি গত 2007 সাল থেকে 14 সাল পর্যন্ত। আর বাদবাকি টাইমটুকু এই যে আপনাদের এখানে বাদবাকি টাইমটুকু 17 সাল পর্যন্ত করেছে। যাই হোক, তাছাড়া ধরেন আপনাদের এই যে হরিশঙ্করে যে এখানে একটা ভাস্কর্য আছে না, এই ইয়া আছে, মুরাল আছে, হরিশপুরের মুরাল, ওই মুরাল কিন্তু আমাদের। শুধু এটা না, আপনি বাংলাদেশের 90% এলাকাতে যেখানে যেখানে মুরাল দেখবেন এগুলো সব আমাদের কাজ। আমরা টিম গিয়ে এগুলো বিভিন্ন জায়গায় সেট করে চলে আসি। আমরা বিয়ের কাজ করি, আলপনার কাজ করি, ঠিক আছে। আমরা তো এই যে প্রাইমারি স্কুল বা হাই স্কুলগুলোতে যুক্ত পারতাম, আমাদের ওই সময় নিবন্ধনও লাগতো না, জানেন তো বোধহয়। আমরা কোনোদিন নিবন্ধনের জন্য চেষ্টা করিনি, আমরা কখনো আগ্রহ হয়নি। আমাদের চারগুলা ছেলেমেয়েরা আমরা কখনো প্রাইমারি স্কুল বা হাই স্কুলের জন্য ঢুকি না। যদি সেটা সরকারি হয় সেক্ষেত্রে আমাদের ছেলেমেয়েগুলো যায়, তাছাড়া যায় না। কারণ আমাদের হাতের কাজ আরও অন্য অন্য কিছু মিলে আমরা যেটা পাই সেটা আমাদের জন্য এনাফ, বুঝছেন তো? সেটা আমাদের জন্য যথেষ্ট এনাফ। আমাদের এই সেক্টর থেকে বললাম তো আপনাদেরকে আরেকদিন যে চাকরিতে আমাদের মতো উন্মুক্ত সেক্টর আপনি কোথাও পাবেন না। আপনি ফিজিক্স, কেমিস্ট্রি, ইতিহাস, বায়োলজি, ম্যাথ নিয়ে চাকরি করতে চান, আপনি বেগ পেতে হবে। 100 জনের সাথে কম্পিটিশন করে ঢুকতে হবে কোন জায়গায়। আপনি আমাদের ক্ষেত্রে যান, আপনি 3 জন থেকে 4 জন বা 5 জনকে কম্পিটিশন করে ঢুকতে পারবেন। ইভেন ওই যে 4 জন বাকি থাকলো, এই 4 জনের জন্য অহরহ জায়গা খালি। প্রতিটা মন্ত্রণালয়, টিভি চ্যানেলগুলো, আপনার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান তো আছে, আর বিভিন্ন এখন অফিস, সরকারি যে অফিসগুলো সেখানে 3 জন করে সরকারি আর্টিস্ট নেয়। কম্পিউটার সেক্টর, তারপরে আপনি যাবেন কোথায়? পোশাক সেক্টর, পঞ্চমান সেক্টর, এই যে প্যাকেট জাতীয় যে দ্রব্যগুলো আমরা খাই কিনি, সব এগুলো কিন্তু আমাদের কাজ। হুইল সাবান থেকে মোড়ক থেকে শুরু করে আপনি পৃথিবীর যা বলবেন সব দেখবেন এগুলো আমাদের কাজ। তো এগুলো আমরা ছাড়া আর কেউ বেটার করতে পারবে? আপনি সাধারণ মানুষ হয়ে আপনি কি এই সেক্টরটা গ্রো করতে পারবেন? পারবেন। তাহলে চারুকলার শিক্ষা শুধু এটা না, কাপড় চোপড়ের কাজ আছে, কাপড়ের কাজ। এইখানেই এই প্রতিষ্ঠান থেকে আমার 4 থেকে 5 জনকে আমি তৈরি করছি, যারা এখন মোটামুটি স্বাবলম্বী হয়ে গেছে, নিজের টাকায় চলে। কীভাবে? এই যে আপনার শাড়িতে কাজ করা, জামায় কাজ করা, পাঞ্জাবিতে কাজ করা, হ্যাঁ, এগুলোর জন্য আলাদা কিছু রঙের কিছু কোর্সও ঠিক না, ওদেরকে ওইভাবে আমি ট্রেনিং করছি। তো দেখি 2-4 জন হচ্ছে গত ব্যাচে 2-4 জন শিখে ফেলছে এবং তারা ইনকাম শুরু করছে। আপনাদেরকে বললাম তো না, তারা যথেষ্ট স্বাবলম্বী, ভালো ভালো মানের কাজ করতেছে, বুঝতে পারছেন? এগুলো জাস্ট আপনাদের মনের আশা যদি থাকে আপনারা করতে পারবেন। আপনি কম্পিউটারের কাজ শেখেন, উনি কম্পিউটারের কাজ শিখুন। আপনি চারুকলার, উনি চারুকলার না। আপনি চাকরি যাবেন, আপনাকে আগে নেবেন, ওনাকে আগে নেবেন। আপনি যতই ট্যালেন্ট কেন, আপনি চারুকলার সেন্স আছে না? চারুকলা তো হচ্ছে যে পৃথিবীর শুরু থেকেই এগুলো চর্চা হয়। যেমন এই যে নীলরতন ভিঞ্চি, ও তো চিকিৎসা ক্ষেত্রে সম্পূর্ণ কিছু আবিষ্কার করছে, তাই না? চিকিৎসা ক্ষেত্রে ওই তো মূল, তার বিজ্ঞানী, জ্ঞানী, প্লেন থেকে শুরু করে সবই আবিষ্কার করছে। চারুকলা তো আজ থেকে না, বহু প্রাচীনকালের সাবজেক্ট। কিন্তু আগে কি আপনার ইঞ্জিনিয়ার ছিল? আগে কি আর্কিটেক্ট ছিল? আগে কি থাকতো? অর্থ মন্ত্রণালয় থাকতো, ধর্ম মন্ত্রণালয় থাকতো, আর্টিস্ট থাকতো, এবং বিল্ডিংয়ের ডিজাইন থেকে শুরু করে সব কিছু দেখলে আমরাই করতাম, তাই না? এখন এগুলা যেহেতু মানুষ অনেক হয়ে গেছে, কাজের সেক্টর বাড়ছে, এই জন্য একটু সব কিছু আলাদা হয়ে যাচ্ছে। আগে তো সামগ্রিকভাবে একটাই থাকতো, তাই তো? তো এই বিষয়গুলোই হচ্ছে যে আপনি যদি নিজেকে তৈরি করতে পারেন, আপনার এটি কেউ কেড়ে নিতে পারবে না। এই সাবজেক্টটা এমন, কেউ আপনার কাছ থেকে কেড়ে নিতে পারবে? সম্ভব পারবে না। কিন্তু আপনি যদি তৈরি না হতে পারেন, এখান থেকে কিন্তু আপনি পাস করবেন, আপনি সব কিছুই করবেন, কিন্তু ফ্যামিলি গিয়ে বা ওই নিবন্ধন পরীক্ষায় গিয়ে আপনি ধরা খাবেন, আপনার লাভের লাভ কিছু হবে। তাহলে আমাদের কী করতে হবে? মন থেকে শিখতে হবে, এবং এই টাকাগুলো যে ইনভেস্ট করবে, মনে করতে হবে যে আমি কিছু শেখার জন্য আসছি, কিছু শিখবো। আমি এখানে আসছি আমি যে চাকরি পাবো, এই উদ্দেশ্যটা বাদ দিতে হবে। আপনি শেখেন, চাকরি আপনার পিছিয়ে ছুটবে। আপনি যদি চাকরির পিছিয়ে ছুটেন, চাকরি আপনি জীবনে কোনোদিন ধরা দেবেন, তাই তো? ধরা দিবেন। আর এটাতে আপনি বেটার, মানে আপনিই চাকরি পাবেন, অন্য কেউ কিন্তু পাবেন না। আপনি ধরেন অন্য সাবজেক্টে, যেমন বাংলা সাবজেক্টে আমরা বিভিন্ন সাবজেক্টে এসে পরীক্ষা দিলাম, যে কিন্তু দিতে পারে না? চারুকলাতে ওই অন্য সাবজেক্টে এসে পরীক্ষা দিলে পারবে? সম্ভব না।
হচ্ছে যে নিজেকে তৈরি করেন, আপনার পিছিয়ে এটা ছুটবে। আর নিজেকে যদি আমরা তৈরি করতে না পারি তাহলে আপনার কাছে এই সাবজেক্টটা ধরা দেবে, মনে থাকবে। তো থিওরিক্যাল বিষয়ে আজকে আর তেমন কিছু বললাম না। মোটামুটি বাংলাটা মোটামুটি আমরা অনেকটা আগায় গেছি। এখন শুধু আমাদের বাদ থাকছে বিশ্ব শিল্পের ইতিহাস, যার মধ্যে আমরা পড়বো হচ্ছে মৌর্য সভ্যতা, মৌর্য যুগ এক কথায়। আরেকটি পড়বো হচ্ছে রোমান সভ্যতা, গ্রিক সভ্যতা, আর একটা পড়বো হচ্ছে চীন, জাপান। এই কটা পড়লে মোটামুটি আমাদের এগুলো শেষ হয়ে যাবে, মোটামুটি শেষ হয়ে যাবে। থিওরিক্যাল টেনশন নাই। ওই যে বললাম না যে আমি তো কাহিনি বললাম যে থিওরিক্যাল 3 দিন করলেও কমপ্লিট হওয়া যায়, 5 দিন করলেও হওয়া যায়, 1 মাস হলেও হওয়া যায়। ওই দায়ভার আমার, আপনাদের না। খালি আপনারা যদি আমার কথা শুনেন থিওরি নিয়ে ভালো লাগবে না। ওটা কি আপনি প্রিন্ট আউট করছেন? ওগুলো কি প্রিন্ট আউট করছেন? ওটা প্রিন্ট আউট করেন, বের করে নেন, নিজের কাছে সংগ্রহে রাখেন। কারণ একটা প্রশ্ন থেকে কতটুকু কী পড়া লাগবে, কই থেকে কী পড়বেন। কারণ একটা প্রশ্ন দেখা যাচ্ছে ওখানে আছে 8-9 পেজ, আপনার দরকার 2 পেজ, আপনি তখন কী করবেন? তখন সেটা সম্পর্কে আপনি জানতে হবে। এই জানাটার জন্যে ওই টোটালটাই হচ্ছে আপনি নামাই নেন, দ্রুত নামাই নেন। ও কোথা আপনি কালেকশন করবেন হতেই পারে, কারণ ইনারা যে চারুকলা তা তো না, চারুকলা তো আমি, তা আমার তো কাজ দেবো, তো অফিসের কাজ, তাই না? তো বানান টানান ওগুলো ভুল থাকার সমস্যা না, বানান আপনি ঠিক করবেন। ওদেরকে আমরা দেখো নাবি, আমরা ঠিক করি, আমাদের কাজ আমরা তৈরি করি। এখন আমাকে ফলো করবেন এবং আমি যেগুলো বলতেছি সেগুলো কমপ্লিট করে ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না। ওকে, তো আমরা গতদিন ওই যে ওইটার পিছিয়ে সময় দিতে গিয়ে আমাদের অনেক ক্ষতি হচ্ছে। ওরা আমরা এখন যে এটাও ধরতে গিয়ে শেষ করছি, এটাও ধরতে গিয়ে রাখছি, থাক আমরা পরে করবো। আমরা আপাতত হচ্ছে আমাদের যে বেসিক কাজগুলো আছে সেগুলো একটু কমপ্লিট করি। ফল মূল, এই যে হাঁড়ি পাতিল, কলস, গাছ গোছালি, ডিজাইন, ঠিক আছে, এগুলো আমাদেরকে শিখতে হবে। নৌকা, এগুলো তো আমরা পারি না, পারলেও দেখা যাচ্ছে বাচ্চাদের থেকে খারাপ হয়ে যায়, আমাদের বাচ্চারাই বেশি ভালো করে। ব্যাপারটা এরকম হয়, এই অনুভূতিটা কাজে লাগবে একদিন, যে বৃষ্টি লাগে না, ভালো লাগে না, এই জিনিসটা ধরে রাখতে পারলে এটাও একসময় ভালো লাগার সৃষ্টি হবে। তো আমরা ছোট্ট 4-5 মিনিট একটু বিরতি নিয়ে প্র্যাকটিক্যাল সম্পর্কে আজকে অনেক জ্ঞান দেওয়ার দরকার আছে। এবং আপনাদের আমরা আজ থেকে টানা 1 মাস আমরা তৈরি হব পরীক্ষার জন্য, ঠিক আছে? আজ থেকে টানা 1 মাস পরীক্ষার জন্য তৈরি হব। আর সবার আগে আপনারা যারা সামগ্রীগুলো কিনেন না, আশেপাশে যদি পারেন তাহলে কিনে নেন, না পারলে আমরা হেল্প করবো, কিন্তু কিনেন, এগুলো দরকার আছে। যদি আপনি এগুলো না কেনেন না, আপনি যে আর্টিস্ট, আপনার মধ্যে সেই যে একটা ইমাজিনেশনের যে একটা ব্যাপার আছে সেটা আসবে না। বুঝতে পারলাম কি? সেটা আসবে না। আমি ধরেন শুধু মাস্টার্সে আমার মোটামুটি 2.5 লাখ টাকা খরচ করছি আমি কাগজপত্র, চিন্তা করতে পারতেছে, শুধু মাস্টার্সে 1 বছর। আর মোটামুটি আমি ধরেন এই আমরা তো পড়ছি প্রায় 10 বছর, আমাদের তো শিশু জ্বর থাকে। আমার মোটামুটি খরচ হয়েছে প্রায় 11-12 লাখ টাকার মতো খরচ করছে। কারণ সরকার আমাদের কিস্তিতে এমনি ব্যয় করে 13-14 লাখ টাকা ব্যয় করে। আপনার বাস ভাড়া, খাওয়া দাওয়া, ওষুধপত্র, আর অনেক কিছু আছে। এগুলো একটা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট পায়, বিশ্ববিদ্যালয় এমনি বিশ্ববিদ্যালয় না, বিভিন্ন কারণে বিশ্ববিদ্যালয় হয়। তো সেখানে আমরা টোটালটা তো এগুলো আমাদের সরকার দেওয়ার পরেই। এছাড়া আমার প্রায় 11 লাখ টাকার মতন আমার খরচ হয়েছিল 10 বছর পড়তে। কেন করছি? সবাই তো করি, ভালো লাগা থেকে করছি, শেখার জন্য করছি। আমার কষ্ট হচ্ছে টাকাগুলো ম্যানেজ করতে। এর মধ্যে ধরেন 4-5 লাখ টাকা আমি নিজে ইনকাম করছি, খ্যাপ মারছি। আর তখন স্টুডেন্ট, তখন কাজকর্ম করতে সমস্যা নাই, বন্ধু বান্ধব মিলে কাজ করতে চলে গেলাম। একটা বিয়ের কাজ করলাম, তখন তো ধরেন বিয়ের কাজ 3,000, 4,000, 5,000 টাকা, মানে মেলা টাকা। তখন 2005 সাল 6 সাল বুঝতেছেন কোন সময়। ধরেন একটা বিয়ের কাজ করলাম, 10,000 টাকা কন্ট্রাক্ট করলাম, কথার কথা। 10,000 টাকার মধ্যে 1,000 টাকা বা 2,000 টাকা খরচ করি, 8,000 টাকা নিয়ে আসি। 2 থেকে 2.5 দিন কাজ করি, 2 দিন তাতে করে আলপনার কাজ করে একটা হলুদের স্টেজ তৈরি করে দেয়। যদি বাসা করে কোনো প্ল্যান থাকে সেটা ডিজাইন মোটামুটি কমপ্লিট করে চলে আসি। আমি এইভাবে প্রায় 300 থেকে 350 বিয়ের কাজ করছি আমার লাইফে। কিছুদিন আগে যে কাদিরাবাদ ক্যান্টনমেন্টে
কাজ করে আসলাম, আলপনা পেইন্টিং। ওখানে নিয়েছিলাম হচ্ছে 3.5 লাখ টাকা। কাজ করছিল মাত্র 7 জন। তার মধ্যে আমার ওটা আমারই কাজ, সব আমার হ্যান্ড ছিল 6 জন। আমরা তার মধ্যে 2 জন একটা বড় ব্যাগে দিয়েছিলাম, ওনাকে খালি বসায় রাখছি যে আপনি খালি দেখবেন, আর আমি খালি ডিরেকশন দিচ্ছি। পাবলিক কাজ করছে ছোটো ভাইরা, ওদেরকেই মোটামুটি 2.5 লাখ টাকা দিচ্ছি, আর বাদ বাকিটা আমি আর ভাই দিচ্ছি। 4 দিনে আপনি কয় টাকা আশা করেন? 4 দিনে আর্টিস্টের ইচ্ছা করে, আর্টিস্টের সাথে একজন ডাক্তারও পারে না ইনকাম করতে। আমাদের দেশে আমাদের সম্মান কম বা দাম কম। আপনি বাইরের দেশে যান, দেখেন শিল্পের দাম, আপনি সেটা কল্পনা করতে পারেন। কিছুদিন আগে একজন মেয়ে শিল্পী আছে আমাদের বাংলাদেশের, এখন বিখ্যাত হতে চলেছে। তার বয়স মোটামুটি 41-42 বছর। 7.5 কোটি একটা পেন্টিং বিক্রি করছে, 7.5 কোটি টাকা। বুঝতে পারছেন ঘটনা? তো সব জায়গারই অনেক উঁচু উঁচু স্তর থাকে না, প্রতিটা জায়গারই আছে যে আসলে আমরা পরিশ্রম করলে সেটার ফল আজ হোক কাল হোক পাবো। কিন্তু সেগুলোকে ধরেন আমরা শুনে গেলে হবে না, আমাদের মনের মধ্যে নিতে হবে। শুধু এইটা না, ধরেন আমি যে বিয়ের কাজ, আপনার কাজ, শাড়ি কাপড় সাপ্লাই দিতাম হচ্ছে সপুরা সিল্কে আর রাজশাহী সিল্কে। শাড়িয়ার পর্যন্ত প্রচুর শাড়ি কাপড় সাপ্লাই দিচ্ছি। ওরা এমন কম দিত, কোর্টকেরে সিনিয়র হয়ে গেলাম বা সেক্টরের কাজ করি, আমাদেরকে তেল মাখিয়ে ওরা কাজ দিতে আমাদের কিছু পারে না, আমাদের কাছে ধর্ণা দেয়, কিন্তু আমরা পেয়ে দিই না, নিজেরা তৈরি করে বিক্রি করতে আমাদেরকে দিই না। সপুরা সিল্ক আর রাজশাহী সিল্ক বা উষা সিল্ক, ধরেন যে এই সেক্টরগুলো এমনই যে আপনার ইনকাম করার যথেষ্ট জায়গা থাকবে। তারপরে আবার আর্ট স্কুল ছিল, এখনও আছে, আপাতত বন্ধ আছে। আর্ট স্কুল থেকেও আমার ধরেন পরে প্রতি মাসে 15 থেকে 20,000 টাকা আসে। তাহলে আপনি যদি মন থেকে এগুলো করেন, আপনার টাকার কোনো সমস্যা, আপনি এখানে কয় টাকা খরচ করছেন? যেগুলো খরচ হলো আমাদের যে খরচ, আপনার শুনে মাথা খারাপ হয়ে যাবে। ধরেন যে সেদিন একটা যে বোর্ড নিয়ে আসলাম, যে রঙের বোর্ডটা কিনে নিয়ে আসলাম ঢাকা থেকে, 600 টাকা দিয়ে বোর্ড। যদি না কিনলেও পারতাম, প্লাস্টিকের বাটি কিনে নিতাম 100 টাকা দিয়ে, কাজ হয়ে যেত না আমার। কেন কিনছি? এরকমই যে আমরা একটা পেন্সিল ব্যবহার করি আপনার 60 টাকা 70 টাকা দাম, কেন? ব্যাপার তো আছে। একটা রাবার ব্যবহার করি 40 টাকা দামে, 4B রাবার। এগুলো ব্যবহার করারও দরকার আছে। আমরা যে 5 টাকা দিয়ে ধরেন যে পেন্সিল চাষার কাটার আমরা কিনি না, আমরা ইন্ডিকেটার ব্যবহার করি। 60 টাকা 70 টাকা বা 100 টাকা দেবেন ইন্ডিকেটার ব্যবহার করি। এগুলো তো দরকার আছে। ধরেন আমরা কাগজ কিনি, আমাদের কাগজ আমার কাছে এখনও ধরেন আমার বাড়িতে কাগজ আছে 30-40 হাজার টাকার কাগজ পড়ে থাকে, এগুলো আমার রিজার্ভ থাকবে। এগুলো খুব ভয় করা লাগে না, বুঝতে ভয় করতে হয়, ভয় করলে আপনি হেরে যাবেন। চারুকলা এমন একটা সাবজেক্ট, আপনাকে ওর সাথে সাথে থাকতে হবে এবং শেখার চেষ্টা করতে হবে। আমি শিখতে আসছি। যেমন আমার মনে হয় আমি ইন্টার পর্যন্ত আমি কোনোদিন পেন্সিল পছন্দ করতাম না, আমার কাছে বিশ্রী লাগে, কেমন বিশ্রী একটা দাগ, স্পষ্ট না স্পষ্ট। তারপরে আপনার জ্যামিতি আঁকতে হতো, এটা খুব কষ্ট হতো। একবার জ্যামিতি পেন দিয়ে রেখে আমার 0 দিয়ে দিয়েছিল, মনে আছে ক্লাস 8-এ। তারপরে পেন্সিলের প্রতি আমার আরও ক্ষোভ ছিল। তারপরে আমার বেশ কিছু বন্ধুরা বলছিল চারুকলায় তুই ভর্তি হস, তুই ভালো তাই চারুকলা এসব পছন্দ করি না, এসব আবল পাবলের জায়গা। তারপরে যাই হোক কনভেন্স হয়ে গেছিলো আমাদের কথায়। এই যে ভর্তি হয়েছিলাম, ভর্তি হওয়ার পরে আমি তো কিছু জানতাম না, কিন্তু 0, মানে চারুকলা সম্পর্কে আমি 0। 6 থেকে 7 মাস কোচিং করার পরে তারপরে চিন্তা হয়েছে আমি যদি চান্স পাবো কেউ পাবো। এই যে জার্নিটা শুরু হয়েছে, এখন 20 বছর হচ্ছে আমার জার্নি, আমি আসি সঙ্গে আসি। তো ধরো এই জিনিসটা এমনই, আপনি এখান থেকে ছেড়ে যেতে পারবেন না। বাসায় আর্ট স্কুল করবেন, কাপড় চোপড়ে কাজ করবেন, ঠিক আছে, ছবি আঁকবেন, ইউটিউবের মাঝে মাঝে দিবেন, অটোমেটিক ইনকাম সোর্স বেড়ে যাবে। আপনার আশেপাশে প্রয়োজন আলোচনা করবেন। আমরা এখন ধরেন আমার বাজেট কেমন জানেন, আমি যদি একদিন কোথাও আলোচনা করতে চাই, 2 ঘন্টা যদি আলোচনা করি আমার সম্মান দিতে হবে 5,000 টাকা। তাছাড়া আপনি আমাকে নিয়ে যেতেই পারবেন না, বুঝতে পারছেন? আপনি আমাকে নিয়ে যেতে পারবেন না, আমার ছাড়া আপনার কোনো উপায় নাই। কী করবেন আপনি তখন? আর আমার ওটা ন্যায্য। তার মধ্যে ধরো রঙের খরচ যাবে 1.5 থেকে 2,000, ওটা আমার সম্মানই, ওটা আমার দিতে হবে, তাই না? ওটা না নিলে আমার খুব সুন্দর জীবন চলবে না, আমার পেট চলবে না। এটাই হচ্ছে ব্যাপার, কিছু এটাই হচ্ছে ব্যাপার। কারণ আমি ওই যে ধরেন 11-12 লাখ টাকা খরচ যখন করতে পারছি আমার এই শেখার জন্য, 300 টাকা আমার কাছে কোনো টাকা, তখন তো স্টুডেন্ট, ওর মধ্যেই ধরেন আমি ইনকাম শুরু করতাম বা
বাড়িতে খরগোশ, তার আগে খরগোশ পুষতাম, খরগোশ বিক্রি করে টাকা পেতাম। এইগুলো আমার জার্নি, ঠিক আছে। এদের বিয়ের কাজ, আলপনার কাজ, শাড়ি কাপড়ের কাজ, বিভিন্ন জায়গায় গিয়ে খ্যাপ করতে যাওয়ার কাজ, এই যে মজাগুলা, টেরাকোটা করে মাটির টেরাকোটা, পোড়ামাটির ফলচিত্র যেটা, টাইলসের কাজ, এই জার্নিগুলো অনেক বিশাল, এটা অনেক শিক্ষা দেয়। এই জন্য চারুকলাকে হেলায় ফেলায় দেওয়ার কোনো কিছু নাই। আপনি এখান থেকে যেমন আমরা সংবাদ পাঠক যদি করতে যান, যদি শুনে আপনি চারুকলার, আপনাকে আগে ডাকবেন, ব্যাপার আছে, বুঝছেন? আস্তে আস্তে সব বুঝতে পারবেন যে আপনি এখান থেকে যা ইচ্ছা তাই করতে পারবেন। আপনি কম্পিউটার কাজ শেখেন, গ্রাফিক্সটা শেখেন, চারুকলার সেন্সটা নেন, দেখি আপনি আগে চাকরি পান না আমি আগে পাই। এটাই হচ্ছে পার্থক্য। এই জন্য এগুলো শেখেন, স্বাবলম্বী করে দেওয়ার দায়িত্ব আমার। আপনারা এখানে এমনভাবে তৈরি হবেন না, স্কুলের চাকরির জন্য ভর্তি হয়েছে, স্কুলের চাকরির টেনশন করা লাগবে না। বোঝা গেছে? স্কুলের চাকরির টেনশন করা লাগবে না। ওই স্কুলের চাকরির জন্য আপনাকে যাদের খুঁজে বেড়ায় এইভাবে তৈরি হওয়া। পরীক্ষা তো দিবেন, দেওয়ার পরে তো ডাকবেই, তাই কি না? ওটা পড়ার সাবজেক্ট। আগে আমি শিখি, তৈরি হই, তারপরে তখন আপনি বলবেন ওখানে আমি ছাড়া অন্য কেউ ঢুকবো না, আমাকে যেতে হবে। আর নিবন্ধনে যখন আপনারা পরীক্ষা দিবেন, ভাইবা যাবেন, আমার এক বন্ধুকে বলছিল যে সরকারি স্কুলের বন্ধু গেছে, বন্ধু বলছে যে আপনি কোথাকার? স্যার হচ্ছে যাবেন, ছবি আঁকবেন? স্যার আঁকতে ইচ্ছে করছিল, অন্য কিছু জিজ্ঞেস করলে পড়েন না, চলো। বলছে না আপনারা এইভাবে বলে তো যারা আসতে হলো তো আঁকবেন। বলেন স্যার কী আঁকতে হবে বলুন, তাড়াতাড়ি করেন কাজ। এইভাবে উনি আমাদের ফার্স্ট ক্লাস থার্ড, আমি হচ্ছে ফার্স্ট ক্লাস ফার্স্ট আমার সাবজেক্টে, ফার্স্ট ক্লাস থার্ড, নাম সৌরভ। স্যার কি আঁকতে হবে? আমার চাকরি করে মোটেও ইচ্ছে না। ও আপনার অ্যানিমেশনের কাজ করে, ও এখনও সরকারি চাকরি করছে, পাশাপাশি অ্যানিমেশনের কাজ করে, মাসিক ইনকাম করে 3.5 থেকে 4 লাখ। চাকরির তোরাই কেয়ার করে হয়ে বললাম আপনাকে যে আমাদের ছেলেগুলো যায় না, এইসব কারণে যায় না। আমাদের যে অ্যাড ফার্মগুলোতে যে ছেলেপেলেগুলো আছে সবার বেতন থেকে 2 লাখ, সবার। তো বলছিল কী আঁকতে হবে স্যার বলেন? তো বলছিল আপনার হাতে বৃষ্টি পড়ছে, এই ধরনের একটা ছবি আঁকেন, আপনার টাইম 1 মিনিট। আঁকাই দেওয়ার পরে আপনি বলছেন যে আপনি হচ্ছে যে জয়েন করেন, বুঝতে পারছেন? এই কারণে আমাদের ছেলেমেয়েগুলো সরকারি স্কুল ছাড়া নিচের দিকে আসতে চায়, কারণ আপনি তো আমাদের চাহিদাগুলো পূরণ করতে পারেন। আমরা যতগুলো টাকা খরচ করছি ওই টাকাকে তুলতে পারবো যদি প্রাইভেট সেক্টর ভর্তি হবে, হয় পারবো? সম্ভব। আর আমরা তো মুক্ত মনের মানুষ, এই হচ্ছে ব্যাপার। আপনারা যদি আমাকে ফলো করেন, আমার কথা শোনেন, আপনাদেরকে তৈরি করে দেওয়ার দায়িত্ব আমার, ঠিক আছে? পরে কী হয় দেখা যাবে, আপাতত তৈরি হতে হবে। আমরা ছোট্ট একটা 5 মিনিটের বিরতি নিই চা পান করার জন্য, তারপরে এসে আমরা প্র্যাকটিক্যাল এবং অন্যান্য যে বিষয়গুলো আছে সেগুলো নিয়ে বিস্তারিত আজকে আলোচনা করব। আর আজকে আমরা যে যে কাজগুলো শিখবো সেটা হচ্ছে কম্পোজিশন 1 নম্বর, 2 নম্বর হচ্ছে পার্সপেক্টিভ, 3 বানান কি মান হয়েছে কিনা বলুন তো? পার্সপেক্টিভ হয়েছে ইংলিশ দেখা গেছে। বাংলা লিখি ইংরেজি না, ইংলিশ লিখলেই ভালো কথা। আচ্ছা, আর একটা হচ্ছে আলো, আলো ছায়া। এই 3টা আজকে আমরা আলোচনা করবো। এই 3টা হচ্ছে বৃহৎ একটা ব্যাপার, এই 3টা বোঝার বিষয় আছে। এগুলো আপনাদের একটা থিওরিক্যাল আর একটা সাবজেক্ট আছে ফলন কৌশল, এগুলো ওর মধ্যে সবগুলোই আছে। আর এই 3টা যদি আমরা না বুঝতে পারি আমরা কিন্তু ছবি আঁকতে পারবো না, জানেন কি? এই 3টা আমাদের বোঝা দরকার আছে। এই 3টা নিয়ে আমরা এখন আলোচনা করব। আর বাসার হোমওয়ার্কগুলো যেগুলো দিব কাইন্ডলি কমপ্লিট করবেন। আপনি কতদিন করেন না? আপনাকে 8 নম্বর কান ধরে অভ্যাস করানো হচ্ছে, আপনার ওয়াইফের সামনে কান ধরে অভ্যাস করানো হচ্ছে। গ্লাস আঁকাইছি, তারপরে কলস, সেগুলো কোথায়? তার বৃষ্টি জন্য আঁকতে পারি। গ্রুপে দিবেন না আপনি? আপনি গ্রুপে দিতে বলছিলাম আমি।
এটা অন্যরকম লাগছে। এটা খুব ভুল কাজ করছে। মাস্ট বি একটা গাছ আঁকাইছে স্যার, বাইরে দেখে দেখে স্যার। ঠিক আছে গাইস, আমরা হচ্ছে মাত্র 5 মিনিট পরে এখানে এসে আবার উপস্থিত হবো।